হয়েছিলেন একজন দুষ্কৃতী চন্দন মিশ্র। এবার সেই খুনের দুষ্কৃতীরা বাংলায় এসে আশ্রয় নিলেন। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। নিউ টাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে। নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনে ছিলেন তারা। পাটনা পুলিশ এবং এসটিএফ এর যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। সাপুরজিতে ঘর ভাড়া নিয়েছিলেন অভিযুক্তরা। মোবাইল টাওয়ার সূত্র ধরেই ধৃত তারা। পাটনা থেকে ফোনে কথা হয় খুনিদের। পুলিশ সূত্রে এমনটাই খবর। পাটনা খুনের পর কলকাতায় গা ঢাকা দিয়েছিলেন সেই দুষ্কৃতীরা। নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন অর্থাৎ যেখানে দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে সরাসরি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। বিস্তারিত দেখব। 17 জুলাই পাটনার পারস হাসপাতালে কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্রকে খুনের ঘটনায় যে 5 জন দুষ্কৃতীকে সিসি ক্যামেরায় দেখতে পাওয়া গিয়েছিল তাদের মধ্যে তৌসিফ বাদশাহ সহ অন্যতম আরও 4 অভিযুক্ত। এবং এই ঘটনায় এবার দেখা যাচ্ছে যে পাটনার এই ঘটনায় এবার কলকাতা কানেকশন সামনে এলো। তার কারণ নিউ টাউনের সাপুরজি আবাসন, সাপুরজির সুখবৃষ্টি আবাসন, সেই আবাসন থেকে ইতিমধ্যে 4 জনকে পুলিশ আটক করেছে এবং এছাড়াও এই নিউ টাউন সংলগ্ন এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়েছে। তো মোট 5 জনকে আটক করা হয়েছে। কি কানেকশন পাওয়া যাচ্ছে এই 5 জনের সাথে ওই 5 অভিযুক্তের, সেটা হচ্ছে যে এই 5 জন অভিযুক্ত তারা ফোনে অর্থাৎ পাটনা থেকেই তারা ফোনে যোগাযোগ করেছিল এই 5 যুবকের সঙ্গে এবং তাদের মধ্যে বেশ কিছু কথাবার্তা হয় কল ডিটেলস রেকর্ড থেকে এবং মোবাইল টাওয়ার লোকেশনের মাধ্যমে সেই সূত্র পুলিশের হাতে এসেছে। এবং এই সুখবৃষ্টি আবাসনের যে M73 ব্লক রয়েছে সেখানেই 4th ফ্লোরে 406 নম্বর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে 2 জনকে বিহার পুলিশ এবং রাজ্য পুলিশের STF এর যৌথ টিম তারা আটক করে এবং এখান থেকেই অদূরে আরও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে M70, সেখানকারও 2nd ফ্লোরের একটি ফ্ল্যাট 206, সেখান থেকেও আরও 2 জনকে আটক করা হয়েছে এবং তাদের ঠিক কি কানেকশন রয়েছে এই কুখ্যাত দুষ্কৃতীদের সঙ্গে যারা চন্দন মিশ্রকে খুন করলেন, একেবারে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দন মিশ্রকে, সেই বিষয়গুলোই পুলিশ তারা খতিয়ে দেখছেন। এবং চন্দন মিশ্রের খুনের নেপথ্যে আরও একটা গ্যাং সেটা কিন্তু সামনে আসছে, শেরু সিং গ্যাং। অর্থাৎ এই শেরু সিংয়ের সাথে চন্দন মিশ্রের দীর্ঘদিনের শত্রুতা বা বাদানুবাদ ছিল। শেরু সিং যিনি ইতিমধ্যে পুরুলিয়ার জেলে বন্দী রয়েছেন এবং যেটা সূত্রের খবর যে শেরু সিং গ্যাংয়ের তরফ থেকেই সুপারি দেওয়া হয়েছিল তৌসিফ বাদশাকে এই চন্দন মিশ্রকে খুন করার জন্য। এই সূত্র যেরকম সামনে আসছে তার পাশাপাশি কলকাতা কানেকশন সামনে আসার পরে এই অভিযোগ বা এই দাবি প্রত্যেকটা মহল থেকে উঠে আসছে যে কোথাও গিয়ে তাহলে কি বাংলাকে সেফ করিডোর বা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে দুষ্কৃতীরা। তার কারণ 2021 সালের জুন মাসে এই সুখবৃষ্টি আবাসনেই কিন্তু এনকাউন্টার হয়েছিল। পাঞ্জাবের এক কুখ্যাত গ্যাংস্টার তাকে এনকাউন্টারে খতম করে স্পেশাল টাস্ক ফোর্স এবং তারপরে এই সুখবৃষ্টি আবাসনের নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছিল। 2021 সালের পর 2025 সালে আবারও দেখা যাচ্ছে সেই সুখবৃষ্টি আবাসনের নাম উঠে আসছে এবং এখানেও নিরাপত্তার জায়গা থেকে বেশ কিছু গলদ রয়েছে বলেই এখানকার আবাসিকরা মনে করছেন। তার কারণ অধিকাংশ বিল্ডিংয়েই দেখা যাচ্ছে সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা নেই। ফ্ল্যাট কারা ভাড়া নিয়েছেন, কারা আসছেন, বহিরাগত কোনো ব্যক্তি আসছেন কিনা তার পর্যাপ্ত নথিভুক্তকরণ রেজিস্টারে হচ্ছে না এবং এই সুখবৃষ্টি আবাসনের অধিকাংশই ভাড়া নিয়ে অনেকেই থাকেন, রেন্ট নিয়ে বেশিরভাগ আবাসিকরা তারা থাকেন এবং সেক্ষেত্রে ঠিকঠাক মতো নিয়ম মেনে কোথাও গিয়ে এগ্রিমেন্ট হচ্ছে কিনা বা ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে কিনা সেটাও একটা বড় বিষয়। তার কারণ বিহারের অর্থাৎ পাটনার এই কুখ্যাত দুষ্কৃতীদের সঙ্গে কলকাতার যে কানেকশন উঠে আসছে এবং দুজনের মধ্যে এই ব্যক্তিদের সঙ্গে যে ফোন মারফত কথাবার্তা বা এই ঘটনা 17 জুলাইয়ের এই ঘটনা ঘটানোর আগে তারা কলকাতায় এসেছিলেন, এখানেও একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয় বলে তথ্য উঠে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা কানেকশন সামনে আসার পর থেকে ইতিমধ্যেই এই সুখবৃষ্টি আবাসনের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তার পাশাপাশি বাংলার সেফ প্যাসেজ, বাংলাকে কি সেফ করিডোর হিসেবে ব্যবহার করছেন এই কুখ্যাত গ্যাংস্টাররা, সেই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, নিউ টাউন। একদমই যে প্রশ্ন উঠছে যে দুষ্কৃতীরা তাহলে কি বাংলাকে কোথাও গিয়ে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে, সেফ করিডোর হিসেবে ব্যবহার করছে। কারণ পাটনায় খুন আর তারপর তাদের কলকাতায় চলে আসা, আবারও শিরোনামে সুখবৃষ্টি আবাসন। আগেও দুষ্কৃতী দৌরাত্ম ছিল এই আবাসনে। 2021 সালের 9 জুন সেখানে এনকাউন্টার, মৃত্যু হয় পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লারের। STF এর গুলিতে মৃত্যু হয়েছিল তার আরও একজন সঙ্গীর। আবারও দুষ্কৃতী মিলল সেই সুখবৃষ্টি আবাসনে।
এবার বিহারের দুষ্কৃতী মিলল সেখানে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটি ছবি 2021 সালের 9 জুন, সেখানেও দুষ্কৃতী পাওয়া গিয়েছিল। আর সেই সময় স্পেশাল টাস্ক ফোর্স তাদেরকে গুলি করে, আর সেই গুলিতেই মৃত্যু হয়েছিল গ্যাংস্টার জয়পাল ভুল্লারের এবং তার আরো এক সঙ্গীর। আর পাশাপাশি আজকের ছবি 19 জুলাইয়ের ছবি, যেখানে আমরা সুখবৃষ্টি আবাসন, যেখানে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ সেখানে সিসিটিভি ফুটেজ বা সেখানে রেজিস্টার, সেই বিষয়টি কড়াকড়ি করা হয়েছিল 2021 সালের পর, কিন্তু আবারও 2025-এ আবারও বিহারের দুষ্কৃতী মিলল এই আবাসনে। কোথাও কোনো সিসিটিভি ফুটেজ, কোনো রেজিস্টারে উল্লেখ, তাদের গতিবিধি সম্পর্কে জানার কোনো ক্লু নেই। এত বড় একটি আবাসন, সেখানে এই ধরনের নিরাপত্তা, সেটা অবশ্যই প্রশ্নের। দুষ্কৃতীদের সেফ প্যাসেজ বাংলা, এটা আরো একটা বড় প্রশ্ন, তার কারণ এখানে বিনা বাধায় বাংলায় যাতায়াত করছেন দুষ্কৃতীরা। এখানে এসে দীর্ঘদিন ভাড়া থাকছেন, তারপর একটি সমাজ বিরোধী কাজ করছেন, আবার চলেও যাচ্ছেন। এই ধরনের ঘটনা একের পর এক বাংলায় ঘটছে। আর 2021 সালে যেমনটা ঘটেছিল, 9 জুন এনকাউন্টারে খতম হয়েছিলেন পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লার, আর এবার এসটিএফ এর গুলিতে তখন মৃত্যু হয়েছিল তার আরো একজন সঙ্গীর। আর এবার দুষ্কৃতী মিলল সুখবৃষ্টি আবাসনে, এবার বিহারের দুষ্কৃতী। আর এই ঘটনার পরেই যেখানে একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্য দেখতে পাওয়া যাচ্ছে কলকাতায়, সমগ্র রাজ্যে, সেখান থেকে সিপি মনোজ বর্মা, তিনি কি বলছেন এই ঘটনাগুলিতে, আমরা শুনবো। আমাদের লাস্ট দুদিন ধরে কিছু ইনপুট আমাদের কাছে এসেছিল, সেটা আমরা বিভিন্ন ইউনিটের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এই মুহূর্তে ডিটেলস দেওয়া সম্ভব নেই। কিন্তু আমাদের কাছে কিছু ইনপুট ছিল, আর সিপি বিধাননগর সঙ্গেও আমাদের যোগাযোগ হয়েছিল। তো এইটা যেহেতু বিধাননগরে অ্যারেস্ট হয়েছে, ওরা যদি বলে তাহলে ভালো। 2021 সাল, তারপর আবার 2025, একেবারে দুষ্কৃতী দৌরাত্ম্য এই সুখবৃষ্টি আবাসনকে কেন্দ্র করে। সেখানকার আবাসিকরা তারা কি বলছেন, আমরা শুনবো। ঘটনা আমি শুনিনি, দূর থেকে দেখেছি, কিছু গাড়ি এসেছিল, নিয়ে চলে গেছে। তারপরে যেটা শুনলাম ওটা পার্টনার কেস। প্রচুর, এখানে 10,000 প্লাস ফ্ল্যাট আছে। দেখুন, এখানের সাপোর্টের ফ্ল্যাট কি আছে না আছে সেটা আমি বলতে পারবো না, এটা মেনটেন্স বলতে পারবে, সেটা আমার দায়িত্ব না। আমি যেটুকু দেখলাম আমি সেটুকু বললাম। আগামী দিনে যারা সরকার থাকবে বা যারা প্রশাসন চালাবে, এইটাকে যেন সেভ করে, যাতে নেক্সট টাইমে যেন কিছু না হয়। অবশ্যই ভয়, আমার নিজেরও ভয় লাগছে। বলছি না আমার ফ্যামিলি আছে এখানে, আমার তো ভয় লাগবেই। তো যাতে নেক্সট টাইমে না হয় আমি সেটুকু বলার আমার, মানে এখানে যাতায়াত প্রচুর, প্রচুর গেট, প্রচুর দিক থেকে লোক আসছে, কত চেকিং করবে? হাজার হাজার গাড়ি ঢুকছে পার ডে, হাজার হাজার মেনটেন্সের লোকে কাজ করছে, কত কত নজর রাখবে? সিকিউরিটি বাট এখানে খুব ভালো, একেবারে খারাপ তা না। সাপোর্টি সিকিউরিটি। 2021 সালে 9 জুন এনকাউন্টারে খতম পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লার, আর তারপর 2025 বিহারের দুষ্কৃতী মিলল এই সুখবৃষ্টি আবাসন থেকে। এই বিষয়ে যে নিরাপত্তা, তা নিয়ে কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, আমরা শুনবো। পশ্চিমবঙ্গে যেভাবে নাকি চতুর্দিক থেকে এই সমস্ত ক্রিমিনালরা আফটার অ্যাকশন চলে আসছে, তার ভয় নেই, তারা নিশ্চিন্তে থাকতে পারবে। কেন, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। 23/5/2021 কোথা থেকে ভুল্লার গ্যাং বলে একটা অভিযোগ জায়গায় এই নিউ টাউনে গিয়েছিল। পাঞ্জাব পুলিশ অপারেশন কিভাবে করেছিল, জ্যাকের মাধ্যমে, এবং এই জ্যাকের মাধ্যমে জানতে পেরেছিল যে তারা কোথায়, নিউ টাউনে কোন এলাকায় থাকে। আপনার বোধহয় মনে আছে যে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে যখন অ্যাকশনে যায় এসটিএফ, সেখানে আমাদের একজন এসটিএফ এর ইন্সপেক্টর মারা যেত, এবং কিভাবে অপারেশনটা হয়েছিল, কেন, ওখানে তারা দীর্ঘদিন আনন্দে ছিল। এই যে মার্ডারটা করলো, সেই মার্ডারের পরবর্তী তাদের মোবাইল, তাদের সিডিআর যেটা আমরা বলি, কল ডিটেলস রেকর্ড, তারপরে হচ্ছে গিয়ে আপনার টাওয়ার লোকেশন, তারপরে হচ্ছে চ্যাটিং এবং পারসুয়েশন অফ সিক্রেট ইনফরমেশন, সোর্স ইনফরমেশন, এই সবকটা মিলিয়ে আজকে যে অপারেশনটা করেছে সেটা অসাধারণ, যে 5 জনকে ধরা পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নিউ টাউন তো মাননীয় মুখ্যমন্ত্রী কমিশনারেট করেছিল সল্টলেক সিকিউরিটি এন্ড সেফটির ব্যাপারে। আপনি দীর্ঘদিন ধরে দেখুন, এই কালকেই দেখুন যে আজকে কল সেন্টার গুলো হচ্ছে চতুর্দিকে, আপনি দেখবেন এই যে যারা আজকে ওখানে শেল্টার নিল,
যে বাড়িতে ছিল তারা কি পুলিশ থানাকে জানিয়েছিল? তাই তো এটা নিয়ম। আজকে যারা নিয়েছিল তাদের সিএ ক্যারেক্টার অ্যান্টিসিডেন্ট করতে নিয়েছিল না। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বর্তমান যা পরিস্থিতি সিনারিও যা তৈরি হয়েছে, এখানে যদি আজকে ওয়েস্ট বেঙ্গলের কথা আমরা বলছি, অন্যান্য স্টেটেও কিন্তু হচ্ছে, কিন্তু এখানে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু রোমহর্ষক। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। আবারও যে খবর আমরা চোখ রাখছিলাম, পাটনায় খুন করে তারপর কলকাতায় এসে আশ্রয়, সেক্ষেত্রে প্রশ্ন উঠেই যাচ্ছে যে তাহলে কলকাতা বা বাংলা এই দুষ্কৃতীদের জন্য একটা সেফ প্যাসেজ হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিরোধী দল একের পর এক অভিযোগ করছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কি অভিযোগ করেছেন শুনবো। Total absence of law and order, total anarchy, total breakdown of constitutional machinery. আজকে শুধু সমাজ বিরোধীরা বেছে নিচ্ছে তা নয়, আইএসআইএস এর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বাম জমানায় যেটা ছিল সেফ প্যাসেজ, এখন এটা হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য বা মডিউলকে বিভিন্ন দেশের সরিয়ে দেওয়ার জন্য সেফ হোম। এই ঘটনায় শুধু বিজেপি নয়, একের পর এক অভিযোগ করেছেন। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ এসছে। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তিনি কি অভিযোগ করছেন শুনবো। পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অপরাধীদের জন্য স্বর্গরাজ্য, সেফ হেভেন অফ ক্রিমিনালস অ্যান্ড মাফিয়াস। এটা কিন্তু এই প্রথম হলো না, এর আগেও দেখেছেন পাঞ্জাবের বড় বড় মাফিয়ারা এই নিউ টাউনে পাঞ্জাবের পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছিল। যেহেতু পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যেহেতু পশ্চিমবঙ্গে পয়সা দিলে সব কিছু পাওয়া যায়, ঘর পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, তাই স্বাভাবিক কারণে অপরাধীদের মনে হয় যে এটা তাদের জন্য ভালো একটা স্যাংচুয়ারি, পশ্চিমবঙ্গ করিডোর এই মুহূর্তে। তাই স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের এই আইন শৃঙ্খলার দুরবস্থার সুযোগ নিয়ে অপরাধীরা এই পশ্চিমবঙ্গে তাদের বিচরণের অবাধ ক্ষেত্র বানিয়েছে। এবং আমি নিশ্চিত স্থানীয় অপরাধী তারা অবশ্যই তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। যে সমস্ত অপরাধীরা পাটনা থেকে পালিয়ে এসছে কলকাতায়, তাদের সঙ্গে স্থানীয় অপরাধীদের অবশ্যই যোগসূত্র আছে। পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে, একেবারে সেফ করিডর হয়ে গিয়েছে। বিজেপি থেকে কংগ্রেস সবারই একই বক্তব্য। পাশাপাশি সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনিও একাধিক অভিযোগ করেছেন। কি কি অভিযোগ তার শুনবো। সেফ হেভেন হয়ে যাচ্ছে এটা। বাংলার মান মর্যাদা, বাংলার মানুষের নিরাপত্তা কোনো দিক থেকেই এটা ভালো হচ্ছে না, এটা খুব বিপজ্জনক হচ্ছে, সবাই বুঝতে পারছেন। বিহারের ঘটনাটা রোমহর্ষক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 5 জন বা 6 জন গ্যাংস্টার ঢুকলো যেন নিজের মামা বাড়ি, নাচতে নাচতে গেল, গুলি করলো, পারলে নাচতে নাচতে বেরিয়ে আসলো, কেউ কিছু বলার নেই, দেখার নেই, গোছানো ভাব। তাদের তো ধরতে হবেই। পাটনা পুলিশ কলকাতা এসটিএফকে সঙ্গে নিয়ে তাদের গ্রেফতার করেছে। কোথা থেকে? কলকাতা থেকে। সম্ভবত 5 জনই কলকাতা থেকে, 1 জন না 5 জন, প্রথম শুনছিলাম 1 জন, এখন দেখছি 5 জন, হোয়াট এভার ইট মে বি। তাহলে বাংলাটা কি সেফ হেভেন হয়ে গেল? বাংলাটা কি নিরাপত্তাহীনতায় একটা জায়গায় পরিণত হলো? সবাই কেন মনে করছে বিহার থেকে উত্তরপ্রদেশ পাশে, ঝাড়খণ্ড পাশে? না 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 না, পশ্চিমবাংলা চলো। আর যখন পশ্চিমবাংলাতেই একটা সেফ হেভেন করার মনোভাব সবার কাজ করছে, তাহলে পশ্চিমবাংলার শাসকীয় যোগাযোগ যে তাদের থাকবেই, না বোঝার কোনো কারণ নেই তো। সবাই বুঝতে পারছেন। পাটনা পুলিশ ধরতে পারলো, অথচ আমাদের বাংলার পুলিশ বাবলা সরকারের খুনিকে 7 মাসে খুঁজে বার করতে পারেনি। শেষে খুনি তৃণমূল সারেন্ডার করেছে। তাই কোনো মানমর্যাদা থাকবে না আমাদের। বাংলাটা সেফ হেভেন করে তুলতে চায় সবাই, আমরা তাকে প্রশ্রয় দিয়ে ফেলছি কিনা দেখা উচিত। পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের এই যাতায়াত, অবাধ আনাগোনা, তাদের একটি পশ্চিমবঙ্গ একটি স্বর্গরাজ্য হয়ে গিয়েছে, একটি সেফ প্যাসেজ হয়ে গিয়েছে। এই নিয়ে বিরোধী দল বিজেপি থেকে কংগ্রেস, এমনকি সিপিএম, তারা পর্যন্ত এক একটি অভিযোগের আঙুল তুলে দিচ্ছেন শাসক দলের দিকে। সেই সময় দাঁড়িয়ে শাসক দলের তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, তার কি প্রতিক্রিয়া শুনবো। বিরোধীরা সামান্য লজিকটা, যেটা অপরাধীদের লজিক, সেটাই বোঝেন না বলে এইরকম কথা বলছেন। যারা দুষ্কৃতকারী
তারা কোন জায়গাটা খুঁজবে? যে জায়গাটাতে ল অ্যান্ড অর্ডার ঠিক আছে, শান্তির জায়গা, যেখানে ঘাপটি মেরে বসে থাকা যাবে, যে জায়গাটা শান্ত পরিবেশ, সেই জায়গায় যাবে। আজকে যেখানটাতে গন্ডগোল হচ্ছে, অনেক কিছু অসুবিধে, সেই সব জায়গায় গিয়ে দুষ্কৃতিকারীরা গা ঢাকা দেবে? তারা অপরাধটা করে যেখানে, তারপরেই তারা থাকার চেষ্টা করে একটা শান্ত জায়গায়। এটাই দুষ্কৃতিকারীদের মেন্টাল একটা অবস্থান। এটা এনআইও বারবার বলেছে যে যেখানটাতে শান্তির পরিবেশ থাকবে সেখানেই এসে গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে। এখানেও তাই হয়েছে। অপরাধ করেছে পাটনাতে, এখানে এসে গা ঢাকা দিয়ে আছে। এরকম আমরা দিল্লিতেও দেখেছি, মুম্বাইয়েও দেখেছি। বড় বড় যারা টেররিস্ট তারা কেন দিল্লি থেকে ধরা পড়ে কিংবা গুরগাঁও থেকে ধরা পড়ে? তাদেরকে এইসব জিনিসগুলো এখানকার বিরোধীদের বুদ্ধি নিয়ে ওদের একটা ট্রেনিং করা উচিত বিজেপির। ফিরে আসলাম বিরতির পর, আপনারা দেখছেন প্রাইম টাইম। আর এবার যে খবরে চোখ রাখবো, সন্দেশখালীতে আবারও নোটের পাহাড়। জাল নোট পাওয়া গেল শাহজাহানের হোটেল থেকে। হোটেলে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট। হোটেল থেকে উদ্ধার 32 কোটি টাকা। উদ্ধার হওয়া টাকা 9 কোটি টাকাই জাল। বসিরহাট পুলিশের জালে দুজন অভিযুক্ত। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, 32 কোটি টাকা উদ্ধার হয়েছে, তার মধ্যে 9 কোটি টাকা সম্পূর্ণই জাল। একেবারেই দেখো, যেটা ইতিমধ্যে আমরা বসিরহাট পুলিশ সূত্রে জানতে পারছি যে সন্দেশখালী ধামাখালীতে একটি হোটেল, যেটির মালিকানা কিন্তু শেখ শাহজাহানের নামেই রয়েছে। সেই হোটেলের 206 নম্বর রুম থেকেই কিন্তু প্রায় 30 থেকে 32 কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং সেই টাকার মধ্যে প্রায় 9 কোটিরও বেশি টাকা কিন্তু জাল, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু তারা আজ সকালে সেখানে তল্লাশি অভিযান চালায় এবং ওই 206 নম্বর রুম থেকেই কিন্তু বিপুল পরিমাণে বিস্কুট রাখার যে বক্স রয়েছে সেখান থেকেই কিন্তু 500 টাকার সারি সারি নোট তারা উদ্ধার করেন। এবং ইতিমধ্যে ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, দেবব্রত চক্রবর্তী এবং সিরাজউদ্দিন মোল্লা। এর মধ্যে দেবব্রত চক্রবর্তী তিনি মহেশতলার বাসিন্দা এবং সিরাজউদ্দিন মোল্লা তিনি কিন্তু ক্যানিং এর জীবনতলার বাসিন্দা। এবং ইতিমধ্যে কিন্তু দুজনকে জেরা করছেন পুলিশ আধিকারিকরা, কারণ পুলিশ আধিকারিকরা মনে করছেন শুধুমাত্র এই টাকা নয়, সন্দেশখালী এলাকায় এই ধরনের বিপুল পরিমাণ টাকা কিন্তু সঞ্চয় করে রেখেছেন তারা। সেক্ষেত্রে এই টাকার উৎস কি, কাকে দেওয়ার জন্য তারা এগুলো নিয়ে এসেছিলেন, কি কাজে ব্যবহার করা হতো, বা আর কোথায় কোথায় এই ধরনের বিপুল পরিমাণ টাকা মজুত রাখা হয়েছে, সমস্ত কিছু জানার জন্য কিন্তু ইতিমধ্যে তাদের জেরা করছেন পুলিশ আধিকারিকরা। বেশ, অনেক ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। ফিরে আসলাম বিরতির পর। আর এবার যে খবরে চোখ রাখবো, বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে 15 জন পরিযায়ী শ্রমিককে। হরিয়ানায় আটক চাপড়ার 15 জন শ্রমিক, যারা কাজ করতে ভিন রাজ্যে গিয়েছিলেন। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারগুলি। 15 বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন তারা। 4 দিন আগে হঠাৎ তারা নিখোঁজ হয়ে যান। ফের ভিন রাজ্যে হেনস্থার শিকার বাঙালি শ্রমিক। বাংলাদেশি সন্দেহে আটক 15 শ্রমিক। হরিয়ানায় আটক চাপড়ার 15 জন শ্রমিক। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারগুলি। 15 বছর ধরে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন তারা। 4 দিন আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান এই পরিযায়ী শ্রমিকেরা। বাংলাদেশি সন্দেহে আটক পরিযায়ী শ্রমিক। হরিয়ানায় আটক চাপড়ার 15 জন পরিযায়ী শ্রমিক। দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারগুলির। এই ঘটনায় পরিবারের লোক তারা কি বলছেন আমরা শুনবো। কি হয়েছে তাদের? ওই আমার ছেলে ধরে নিয়ে গেছে। কারা? পুলিশে। কি জন্য ধরেছে কি জানো? না, ওরা বলতে পারিনি বাবা, আমার ছেলেরা বাঙালি হয়ে গেছে, দিয়ে হয়েছে তোরা বাংলাদেশের, তাই তো আমাদের ছেলে তো এইটাও অপরাধ। তারপর কি হলো? দিয়ে বলছে এই অমুক নাকি তমুক নাই, কাগজ নাকি নাই, তাই নাই কই দিলাম, থানা মানা করি আমার ছেলেটা দিল, তাও ছাড়ছে না। ওরা কতদিন ধরে আছে ওখানে? ও 15 বছর। এতদিন তো কিছু হয়নি? না। আপনি কি চাইছেন? আমি চাচ্ছি আমার ছেলেরা বুঝে আসুক আমাদের। পুলিশে ধরার কারণ এটাই যে আমরা বাংলা কথা বলি, যে আমাদের অপরাধ এটা তো নয়, আমরা বাঙালি। তো এখন ওরা বলতে যাচ্ছে যে তোরা বাঙালি, বাংলাদেশ বল, তোদের বাংলাদেশে মানে জবরদস্তি করে বলতে যাচ্ছে যে তোরা বাংলাদেশ বল।
আমরা বাঙালি, আমরা ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়ার সব প্রমাণপত্র আমাদের কাছে আছে, তাও আমাদের ওরা জবরদস্তি জেরা করে বলছে যে তোরা বল তোরা বাংলাদেশে, এইভাবে বলে যে বাংলাদেশ পাচার করবে। এই জন্য তারপরে আমাদের কি হলো তারপরে এখন থানায় গিয়েছিলাম, থানা থেকে বলেছে যে সমস্ত ডকুমেন্টস লাগবে ইন্ডিয়ার, মানে যেগুলো সব থাকে। তো আমরা সেই ডকুমেন্টসগুলো কালকে সকাল 9টার সময় থানায় দিয়ে এসেছি। তো থানা থেকে এখনো ছাড়েনি আপনার? না, এখনো ছাড়েনি। এটা তো দেখলেন হরিয়ানার ঘটনা, যেখানে আমরা দেখলাম পরিযায়ী শ্রমিকদেরকে আটক করা হচ্ছে হরিয়ানাতে। আর এবার আবার যে খবর চোখ রাখবো সেটা হচ্ছে মহারাষ্ট্র। সেখানেও ভিন রাজ্যে বাংলার শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে। মহারাষ্ট্রে আটকে রানাঘাটের শ্রমিক, আটকে মতুয়া পরিবারের 2জন ছেলে। ফের ভিন রাজ্যে হেনস্থার শিকার বাঙালি শ্রমিক। মহারাষ্ট্রে আটকে রানাঘাটের মতুয়া পরিবারের 2 ছেলে। 6 মাস ধরে দুই ভাইকে আটকে রাখার অভিযোগ। বৈধ নথি থাকা সত্ত্বেও হয়রানির অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম। পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তৃণমূল বিধায়ক। ঠিক হরিয়ানার মতো ঘটনা আবার মহারাষ্ট্রে। ভিন রাজ্যে আবারও বাঙালি শ্রমিক, তাদেরকে হেনস্থা। মহারাষ্ট্রে আটক রানাঘাটের শ্রমিক, রানাঘাটের মতুয়া পরিবারের 2 ছেলে। তাদেরকে 6 মাস ধরে আটকে রাখার অভিযোগ উঠছে। বৈধ নথি আছে তা সত্ত্বেও তাদেরকে হয়রানির অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম। পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তৃণমূল বিধায়ক। এই ঘটনায় পরিবারের মানুষজন, তাদের কি আবেদন আমরা শুনবো। এরা মহারাষ্ট্রে কাজের সূত্রে যাইয়া ধরা পড়েছে। এদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড সবই আছে। তা সত্ত্বেও তাদেরকে মহারাষ্ট্র পুলিশ গ্রেপ্তার করেছে। বিশেষ করে মতুয়ারা প্রধানমন্ত্রী বিজেপিকে ভোট দিয়া আমরা দিদি ভুল করেছি, আমাদের সেইখানে ছেলে মেয়েগুলো আটকায় রেখেছে। তাই আপনার কাছে করজোরে অনুরোধ দিদি, আমাদের এই ছেলে দুটো, রায়নগর নদিয়ার ছেলে দুটোকে আপনি একটু সহানুভূতি করিয়া তাদেরকে বের করে তার মাকে একটু দয়া করে বাঁচা। একদিকে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম, অন্যদিকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। তিনি কি বলেছেন আমরা শুনবো। আমরা এ বিষয়ে এই কথাই বলতে চাই যে এই উদ্বাস্তু মতুয়া শরণার্থী মানুষ, যাদের উপরে বিজেপির জোট সরকার সারা ভারতবর্ষব্যাপী আক্রমণের ঢেউ নামিয়েছে। সারা গুজরাট, সিয়াসতপুর, মহারাষ্ট্র, পুনে, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, আসাম, বিভিন্ন বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিক, বাঙালি মানুষ, বাঙালি পট্টি উচ্ছেদ করা হচ্ছে এবং বাঙালি ব্যবসায়ীদের উপরে অত্যাচার হচ্ছে, ওপার বাংলার উদ্বাস্তু শরণার্থী মতুয়া মানুষ যারা আছেন তাদের উপরে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি আন্দোলনে নেমেছেন। এবং একথা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে মমতা ব্যানার্জি যতদিন আছেন প্রত্যেকটি বাঙালি জাতি, ধর্ম, রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে সুরক্ষিত আছেন। এবং যে 2জন আমার মতুয়া ভাই, আমার প্রাণের মানুষ, যারা রায়নগর থেকে কাজে গেছিলেন মহারাষ্ট্রে, এবং বিজেপি এই মতুয়াদের ভোটে, এই উদ্বাস্তু শরণার্থী রাজবংশী পিছিয়ে পড়া অংশের মানুষ, গোয়ালা আদিবাসীদের ভোটে পশ্চিমবঙ্গে কিছু কিছু সিটে জয়যুক্ত হন, তাদের উপরে যখন গদ্দারি করছে, তাদের নিয়েই খেলা করছে, তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে নিজ দেশে পরবাসী ছিন্নমূল করছে, বিজেপির ভবিষ্যৎ অন্ধকার। এবং এই মতুয়া ভাইদের সঙ্গে আমরা সব সময় পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে। ভিন রাজ্যে গিয়ে বারংবার বাংলার শ্রমিকেরা, বাঙালি শ্রমিকেরা হেনস্থার শিকার হচ্ছেন। এই ঘটনায় কি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে শুনবো। রাজ্যে তারা কাজে গেছিল, সেখানে কি তাদের অপরাধ, কি কারণে তাদের আটকানো হয়েছে, এতদিন ধরে আটকে রেখে হয়েছে, এটা আমাদের কাছে খুব ক্লিয়ার না, পরিষ্কার না। কিন্তু তার পরিবারে সেখানে আমাদের নির্দিষ্টভাবে নেতৃত্ব যাবেন, সেখানে গিয়ে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে আমরা নিশ্চিতভাবে তাদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে। তৃণমূল কংগ্রেস যেটা করছে সেটা হচ্ছে এইভাবে একটা বাঙালি ঐক্যটাকে উস্কে দিয়ে
অর্থাৎ বাংলাভাষী আর বাংলাদেশি এই দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই গুলিয়ে দেওয়ার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুচতুরভাবে করছেন। কারণ আপনারা জানেন যে গোটা বাংলাতে আজকে কি পরিমাণে বাংলাদেশ থেকে বিভিন্ন রোহিঙ্গা মুসলিমরা এখানে ঢুকে আত্মগোপন করে আছে। অনুপ্রবেশ ইস্যু বর্তমানে বাংলার একটা অন্যতম ভয়। 21শে জুলাই আর মাত্র মাঝে একটা দিনের অপেক্ষা, আর তারপরে 21শে জুলাই। আর 21শে জুলাইয়ের প্রস্তুতি ঘিরে একেবারে জোর প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে নেতা কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। গীতাঞ্জলি স্টেডিয়ামে ক্যাম্প করা হয়েছে, 25,000 কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মালদহ মুর্শিদাবাদের কর্মীরা আসছেন, 2টি ফ্লোরে 25,000 কর্মীদের থাকার ব্যবস্থা থাকছে। সেন্ট্রাল পার্ক নেতাজি ইন্ডোরে ক্যাম্প করা হয়েছে, থাকছে খাবার এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও। শহরমুখী জেলার নেতা কর্মীরা, আপনারা দেখছেন যে ছবি, একদিকে সেন্ট্রাল পার্ক, অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম। এই দুটি ছবি একদম জোর প্রস্তুতি উঠে এসেছে। এই দুটি ছবিতে, এই যে ছবি আপনারা দেখছেন, দুটি জায়গাতেই জোর প্রস্তুতি চলছে। সেন্ট্রাল পার্ক এবং নেতাজি ইন্ডোরে ক্যাম্প করা হয়েছে, খাবার এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে। মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই তৃণমূলের 21শে জুলাই সমাবেশ। সেই জোর প্রস্তুতি চলছে। সেন্ট্রাল পার্কের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক, দেখব। সোমবার শহীদ স্মরণে ধর্মতলায় জনসভা, সেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এবং তার বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জমাতে শুরু করে দিয়েছেন শহর কলকাতার একাধিক জায়গায়। এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেক সেন্ট্রাল পার্কে মেলা প্রাঙ্গণের সামনে। সেখানে কিন্তু ইতিমধ্যেই যে ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কিংবা কোচবিহার কিংবা জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা এসেছেন। তারা থাকছেন, রাত থেকে থাকতে শুরু করেছেন এবং তারা প্রহর গুনছেন কখন সোমবার তারা সভায় উপস্থিত হবেন ভিক্টোরিয়া হাউসের সামনে। সেখানে শুনবেন তাদের প্রিয় নেত্রী কি বক্তব্য রাখছেন এবং সেই কারণেই তারা প্রহর গুনছেন বলা যেতেই পারে। প্রিয়াঙ্কা এজ ভৌমিক, নিউজ টাইম বাংলা। আর এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তো চলছে জোর কদমে একটা দিন পরে 21শে জুলাই। ফলত সেই দিন কিভাবে কি নিরাপত্তা ম্যানেজমেন্ট থাকবে, কি যানজটের পরিস্থিতি থাকবে, সেই সমস্তটা একেবারে সরজমিনে খতিয়ে দেখেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেগুলি আপনাদের সামনে রাখবো। সম্পূর্ণ ব্যবস্থা নজরদারি চালাচ্ছেন পুলিশ কমিশনার নিজে, সরজমিনে খতিয়ে দেখেছেন সেই সম্পূর্ণ ব্যবস্থা। সেই সময় সেই চত্বরে কিভাবে সমস্ত ট্রাফিক ম্যানেজমেন্ট হবে, যানজটের সমস্যা কি হবে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখেছেন। যে ছবি আপনারা দেখছেন, পুলিশ কমিশনার মনোজ ভার্মা সেই জায়গা সরজমিনে খতিয়ে দেখেছেন। একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে যেমন একদিকে জোরদার প্রস্তুতি তুঙ্গে, তেমনি পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে সরজমিনে সম্পূর্ণ জায়গা খতিয়ে দেখছেন, সেই প্রস্তুতি, যানজটের প্রস্তুতি, সেখানকার ট্রাফিক ব্যবস্থা, সেই সমস্তটাই খতিয়ে দেখছেন তিনি নিজে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি কি বলছেন আমরা শুনবো। ম্যান পাওয়ার থেকে শুরু করে নজরদারি রাখবো, এক্সট্রা ম্যান পাওয়ার দেবো, প্লাস আরও অনেক পদক্ষেপ আমরা বলেছি, যেটা এখানে আমরা বলছি না, কিন্তু বিভিন্ন স্টেপস গতকালও ডিসকাস হয়েছে, আজকেও এখানে যারা এসছে ওদেরকে আমরা বলে দিচ্ছি। হোপফুলি আমরা ঠিক করবো। অ্যান্ড একটা মানে ইন স্পাইট অফ দ্যাট